স্যার, একটা হোমওয়ার্ক দিছিলেন। হ্যাঁ, তো ঠিক। সেটা যদি একটা সেটা যদি একটা লিংক দিয়ে দিতেন, ওয়েবসাইট মানে কিসের মতো করতে হবে, মানে বুঝতেছি না যে কিভাবে ইয়ে করব, কোন ওয়েবসাইটের মতো বানাবো। ডিজাইনটা কিরকম হবে এটা আইডিয়া করতে পারতেছেন? জি দেখে নিন। স্যার। দেখি আমার কাছে কোনো ডেমো থাকলে আমি দিচ্ছি। আগে দেখে নিই হোমওয়ার্ক ডিটেলসটা আমি তো নিজে পড়ে নিই, হ্যাঁ। আমার তো কোন জায়গায় আসছে। একটা ওয়েবসাইট তৈরি করতে বলছি, হ্যাঁ। সেটার ভিতরে 4টা পেজ রাখতে বলছি। হোম পেজ, অ্যাবাউট পেজ, গ্যালারি পেজ, কন্ট্যাক্ট পেজ। আউটলেট ইউজ করতে বলছে, আছে টেবিল, ফাউন্টেন। আমার কাছে গ্যালারিটা নাই। দেখি একটা আছে মনে পড়ে, সেটা একটু দেখে। দরকার আছে নাকি ফাইল লিখেছে, এনএনটিপিটার করুন। এই যে একটা পেজ, হোম পেজ, অ্যাবাউট আস একটা পেজ। এখানে অবশ্যই হেলমেটের ব্যবহার নাই, ডাইরেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। কন্ট্যাক্ট একটা পেজ, ডক্টর গ্যালারি। এখানে হেলমেট নাই, হ্যাঁ। আমরা নর্মাল একটা ওয়েবসাইট, এইটা আমি লিঙ্ক দিতে পারি। আরেকটা দিব না কারণ আর 30। আমি যদি 308 এডিট করে 309 আবার এডিট করতে পারবো, আচ্ছা। এখানে একটা হতে পারে, এতে হেলমেট ইউজ করা আছে কিনা। এখানে ইয়া নেই, ঠিক আছে, কি যেন বলে আপনার, গ্যালারি নাই, কিন্তু হচ্ছে গিয়ে কাজ করা আছে যে ইউজ ড্যাশবোর্ড।
ক্লাউড, কন্ট্যাক্ট, একদম ছোট টাইপে করলেই হবে, হ্যাঁ। কিন্তু এটা এখানে মনে হয় হেলমেট ব্যাগ, যে উদাহরণটা তো আছে, কাছাকাছি উদাহরণ, হ্যাঁ। এটা উদাহরণ দুইটা জাস্ট আপনাদের অ্যাসাইনমেন্টের সাথে অ্যাড করে দিলাম, যে এই টাইপের হইতে হবে, তাহলে একটা আইডিয়া পাবেন অ্যাটলিস্ট, হ্যাঁ। অবশ্যই নয় দেখে অ্যাড্রেস দিবেন। আর একটু ভিন্ন জিনিস। তাহলে এটা কি 309? 309-তে দিছি, 308-এর ফার্স্ট নেমটা কি ঠিক ছিল? হ্যাঁ ছিল। দুইটাতেই আমি দিয়ে দিয়েছি, একটু উদাহরণ গুলো দেখে তাহলে একটা আইডিয়া পাবেন। সাথে কি কি প্যাকেজ ইউজ করতে দিচ্ছি, প্যাকেজ গুলোর সম্পর্কে অবশ্যই ধারণা রাখবেন। কি হেলমেট, ফেভিকন, ফন্ট অলসো, হ্যাঁ, এগুলো একটু ইউজ করবেন। রিয়াক্ট রাউটারের ডাটা মোডটা ইউজ করতে দিয়েছি, হ্যাঁ। ডাটা মোড, টেলভিউ, সিএসএস, ফন্ট অলসো, হেলমেট, এগুলো ইউজ করবেন, হ্যাঁ। হেলমেট, টেল, ফাউন্ডেশন, এই প্যাকেজ গুলো মাস্ট ইউজ করবেন। আজকে একটু আপনাদের এটার সাথে মনে করেন এপিআই ব্যবহার করে দেখাই। যারা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতেছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট যেটা হয়, তারা আপনাকে কি করবে, ব্যাক এন্ড এর কাজগুলা কমপ্লিট করে কাজের রেজাল্টটা আপনাকে জেসন ডাটার মাধ্যমে সেন্ড করবে। সেই ডাটাটা রিসিভ করে আপনি এখানে কাজ করতে পারেন কিনা, সেটাই হচ্ছে আসল কথা, হ্যাঁ। আচ্ছা, আগে আমি এটা চালু করি, npm run। কে আমি ব্রাউজারের উপরে করি। হ্যাঁ, আপনার বুঝছি। এইখানে দেখেন ব্লগ নামে একটা অপশন আছে, যেটাতে আমি আমার মতো কিছু পোস্ট দিয়ে দিয়েছি, হ্যাঁ। এখন আমি এটা আমার মতো দিব না, আমি যেটা করব, ব্যাকএন্ড থেকে এনে দেখাবো। কারণ ব্যাকএন্ড তো আমরা পারি না, কিভাবে কি করতে পারি। তো রেডিমেড কিছু এপিআই আছে, সেগুলা ব্যবহার করে আমরা এই কাজটা করবো। এমন একটা ওয়ার্ড বললাম যেটার নাম হচ্ছে এপিআই, ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এপিআই কিভাবে কাজ করে আশা করি বুঝাইছি, না বুঝালে সমস্যা নেই, আমি একটু আঁকাচোকা করি। হ্যাঁ, হ্যাঁ।
একটু এঁকে দেখুন। আচ্ছা দেখেন, হম, এপিআইটা একটু আপনাদের জন্য কিছু বলবো। কেউ একজন চ্যাটে মেসেজ দিচ্ছে, আচ্ছা ঠিক আছে। একটু আমার সাদা লাগবে, তো যাই হোক, কারণ পিএনজি চলে যেত। এই জিনিসটা মনে হয় আপনাদের আগেও দেখাইছি, তারপরে একটু বুঝে দেখেন কিভাবে কাজ করে। আহ এপিআই ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটা হচ্ছে গিয়ে আপনার আহ এরকম যে আগে একটা কনসেপ্ট বুঝে, মনে করেন আপনি একটা কাজ রেগুলার করতেছেন, হ্যাঁ, আপনি মনে করেন দুপুরে খাওয়া দাওয়া করেন রেগুলার, অফিস দিয়ে বের হয়ে রেগুলার খাওয়া দাওয়া করেন। আপনার এই খাওয়া দাওয়া দেখে আপনার অফিসের সামনে একটা হোটেল, তারা চিন্তা করলো যে হ্যাঁ, আপনার খাওয়া করা লাগবে না খাওয়া দাওয়ার জন্য, আপনি শুধু আসবেন, এসে একটা টেবিলে বসবেন, বসে একটা বাটনে ক্লিক করবেন, আপনার জন্য একটা বাটন বানাবে, বাটনে ক্লিক করবেন, মানে বাটনটা রেডিমেড বাটন, তাই না? এই বাটনে ক্লিক করলেই অফিসের যারা আছে তারা বুঝে যাবে যে আপনার জন্য খাবার লাগবে। তাহলে তারপর তারা ব্যাকএন্ডে অনেক কাজ থাকতে পারে, রান্নাঘরের কাজ থাকতে পারে, খাবার পত্র কেনার কাজ করতে থাকতে পারে, বাজার সদাই করার কাজ থাকতে পারে, হাজারটা কাজ থাকতে পারে একটা হোটেলের, তাই না? শেষমেশ ওখান থেকে বাছাই দিতে আপনার জন্য রান্না করাটা আইনে আপনাকে দিয়ে দিবে। এই এপিআই এর কাজ। তো আপনার দেখলেন না কিন্তু ব্যাক এন্ডে কি আছে, আপনি শুধু কি দেখলেন, রেজাল্ট আছে এবং আপনাকে ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। আপনি এসে এই টেবিলটাতে বসে এই বাটনটাতে ক্লিক করবেন, তখনই আপনার খাবারটা চলে আসবে। ওকে, হয়তো সাথে কিছু টাকা দিতে হবে, এটাও বলে দেবে। বাটনে ক্লিক করবেন এবং কিছু টাকাও দেবেন। তাহলে কিছু নিয়ম ফলো করে আপনি এখানে আসছেন, কাজটা কিন্তু এখানে করে দেওয়া আছে আপনার জন্য। আপনাকে কিন্তু রান্না করা লাগতেছে না, আপনাকে কিছুই করা লাগতেছে না। আপনি অটোমেটিক ব্যাকএন্ড থেকে যে আপনার যে রেজাল্ট বা আপনার যে যা প্রয়োজন সেটা পেয়ে যাচ্ছেন। কিছু নিয়ম যে আপনি ছাড়া অন্য কেউ যাতে না পায়, সেজন্য কিছু নিয়ম এখানে ফলো করে আপনি এসে বসবেন। হয়তো আপনাকে একটা কার্ড দিয়ে দেবে, সেই কার্ড দেখাবেন, কারণ খাবারটা শুধু আপনাকে দিবেন। হ্যাঁ, এইভাবে হচ্ছে গিয়ে এপিআইটাও এইভাবে কাজ করে। এখানে খাবার জিনিস চিন্তাটা বাদ দেন, এখানে চিন্তা করেন হচ্ছে গিয়ে আপনাকে একটা ইউআরএল দিল। কি দিল? ইউআরএল। ইউআরএল ইউনিভার্সাল রিসোর্স, এটা সোজা বাংলায় ওয়েব লিঙ্ক। কিছু মেথড থাকে, মেথড মানে কোন ওয়েতে আপনি কাজ করতে চান, যেমন গেট, পোস্ট, পুট, আরো অনেক কিছু থাকে। তো আপনি এখানে বললেন যে আপনি একটা মেথড বললেন যে হ্যাঁ, আমি এখন ডাটা নিব, ব্যাকএন্ড থেকে ডাটা নিব। তাহলে ইউআরএল মেথডটা বলে দিতে হবে যে আপনি ডাটা নেওয়ার সময় যে মেথডটা সাধারণত ইউজ হয় সেটা হচ্ছে গেট। গেট মেথডে ইউজ করবেন। করার পর সাথে এই গেট মেথড যে আপনি ডাটাটা পাঠাচ্ছেন ব্যাক এন্ডে, এটা মনে করেন ব্যাক এন্ড, এটা হচ্ছে ব্যাক এন্ড। এই পাশে যা যা আছে এই ডেটা সেটা হচ্ছে ব্যাক এন্ড। তো ব্যাক এন্ড থেকে যে আপনার কাছে ডাটাটা আসবে, হ্যাঁ, এমনি এমনি দিবে না, তারা হ্যাকাররাও ডাটা পেয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে, এই যে মেথড যে সিস্টেমটা, এখানে আরেকটা ঘর আছে যেটার নাম বলতে পারেন আপনি হেডার। এখানে কিছু গোপন তথ্য থাকবে যে আপনি কি কি চাচ্ছেন না চাচ্ছেন, থাকবে এখানে কিছু গোপন তথ্য থাকবে, এটাকে বলতে পারেন হচ্ছে হেডার, বা নিয়ম কানুন বা কি কি আপনি ফলো করতেছেন, এখানে কিছু তথ্য থাকবে। তো এই সব কিছু মিলায় আপনার ইউআরএল হয়তো www.backend.com বা যাই হোক স্ল্যাশ সামথিং থাকতে পারে। তো এই ইউআরএল এ মেথড ঠিক রেখে, মেথড গেট হলে একটা হবে, পোস্ট হলে আরেকটা হবে, এবং কিছু তথ্য দিয়ে যদি ব্যাকএন্ডে হিট করেন, রিকোয়েস্টটা আসবে কিন্তু এই ক্লায়েন্ট সাইড থেকে। ক্লায়েন্ট সাইড কোনটা? এই যে ইউজার বা ব্রাউজার, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সাইড। ব্যাকএন্ড থেকে কখনো ফ্রন্ট এন্ডে রিকোয়েস্ট আসে না এইচটিটিপি তে। এইচটিটিপি মানে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই যে আমরা ইন্টারনেট চালাই, ম্যাক্সিমাম এইচটিটিপি রিকোয়েস্ট হয়। মানে হচ্ছে ব্যাকএন্ড থেকে রিকোয়েস্ট যায় কোথায়? সার্ভারের কাছে। সরি, ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্ট যায় ব্যাকএন্ডে। ব্যাকএন্ডে থাকে কে? ব্যাকএন্ডে থাকে হচ্ছে সার্ভার।
তাকে বলেই দেওয়া থাকে যে তোমার কাছে যদি গেট মেথডে এই অ্যাড্রেসে, যে আপনি তো একটা ইউআরএল এ হিট করলেন, সেই অ্যাড্রেসে যদি হিট করে, তাহলে তুমি তাকে এই তথ্যগুলা দিয়ে দিবা। তখন ফ্রন্ট এন্ড এভাবে করে যায়। আবার মনে করেন ব্যাক এন্ডে বলা যায় আরেকটা ইউআরএল, তখন ওই যে আরেকটা রাস্তা, তখন আরো তো এখানে অন্য তথ্য আছে। তখন ফ্রন্ট এন্ড থেকে আপনার মেথড চেঞ্জ করতে হবে বা ইউআরএল চেঞ্জ করতে হবে, ভিন্ন ইউআরএল এ ভিন্ন মেথডে যখন হিট করবে, তখন যখন মনে করেন আরেকটা রিকোয়েস্ট পাঠালাম, রিকোয়েস্টের মধ্যে এখানে কি থাকবে, কোন ঠিকানায় যাবে ইউআরএল, ওখানে ইউআরএল 2 দিয়ে দিলাম, ইউআরএল 2 এর ঠিকানা কোনটা, সার্ভারের এই জায়গাটা, এই জায়গায় যে তথ্য থাকবে সার্ভার সেটা রেসপন্স করবে। সাথে বলে দিতে হবে কি মেথডটা কি, মেথড না মিললে কিন্তু তথ্য দিবে না। এরাও সিকিউরিটি বাড়াচ্ছে, মেথড গেট ইউজফুল। এখন মনে করেন ডাটা পাঠাবে, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ডাটা পাঠাবো, তখন সাধারণত পোস্ট মেথড ইউজ হয়। হ্যাঁ, রিকোয়েস্ট কিন্তু অলওয়েজ ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডেই যাবে, কিন্তু ডাটা ফ্রন্ট এন্ড কে বলতে হবে আমি ডাটা চাচ্ছি বা আমি ডাটা পাঠাচ্ছি, এটা মেথডের মাধ্যমে। যখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কে বলবে যে আমি ডাটা চাচ্ছি, তখন ফ্রন্ট এন্ড গেট মেথডে হিট করবে। যখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে বলবে যে আমি ডাটা পাঠাচ্ছি, তখন ফ্রন্ট এন্ড পোস্ট মেথডে হিট করবে। এবং সাথে ওই যে কেউ তো ডাটা সার্ভারে পাঠাতে পারবে না, কিছু গোপন তথ্য দিতে হবে, যেটা থাকে কোথায়, যেটা থাকে হচ্ছে গিয়ে আপনার হেডারে দিলে, এই হেডার সহ রিকোয়েস্টটা হচ্ছে গিয়ে এই সার্ভারে যাবে, ব্যাকএন্ডে যাবে। এই সার্ভার তখন কি করবে, সবকিছু ঠিকঠাক থাকলে ওই রিকোয়েস্টের এগেনস্টে একটা রেসপন্স যাবে। খেয়াল করে দেখেন, কখনো সার্ভার থেকে ফ্রন্ট এন্ডে যাচ্ছে না, রিকোয়েস্টে যাচ্ছে কোথায়, ফ্রন্ট এন্ড থেকে সার্ভার দিয়ে যাচ্ছে। এটা ইয়ে করে দেবো, দিয়ে রাখি, হ্যাঁ। আর সার্ভার হচ্ছে সেই রিকোয়েস্টের এগেনস্টে রেসপন্স করতেছে। যেমন হচ্ছে আপনি কিছু ডাটা পোস্ট করতেছেন, কারণ আপনার কি আদৌ অধিকার আছে ডাটা পোস্ট করার? ওই ইনফরমেশন গুলো থাকবে হেডারের মধ্যে। আপনি হয়তো একটা সাধারণ ইউজার, অ্যাডমিন না, আপনার ডাটা পোস্ট করার অধিকার নেই। তখন এই সার্ভার বলে না ভাই, তোমার তো এটা আমি দিতে পারছি না, এরকম যে রেসপন্স আপনি লিখে রাখবেন, ও সেইভাবেই রেসপন্স করবে। এভাবে ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে রিকোয়েস্ট যায়, ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে রেসপন্স করে। এই জিনিসটা হচ্ছে যে এই সিস্টেমটাই হচ্ছে কি আপনার কি এইচটিটিপি। তো এপিআইটা কি আবার স্যার কি এখানে ওই যে, হ্যাঁ বলেন। হেডার বলতে কি বুঝাইছেন এখানে? হেডার? হেডার বলতে হচ্ছে গিয়ে, মনে করেন আপনি একজন ইউজার, আপনার তো নাম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, তাই না, অনেক কিছু আছে। এই হেডারের ভিতরে কিছু তথ্য থাকে, আপনার সম্পর্কিত তথ্য থাকবে। অথবা আপনি যখন লগ ইন করবেন, নর্মালি যেটা হয় হেডারে টোকেন থাকে। আপনি যখন লগ ইন করবেন তখন একটা টোকেন দিয়ে দেয়, ওই টোকেনটা আপনি হেডারের মধ্যে পুশ করে দেবেন যে হ্যাঁ আমি অমুক ইউজার, আমি লগ ইন করেছিলাম ব্যাকএন্ডে, আমার ইমেল পাসওয়ার্ড সঠিক ছিল, তুমি প্রমাণ হিসেবে আমাকে এই টোকেনটা দিছো। তখন হেডারে টোকেনটা থাকে, তখন ব্যাকএন্ড ওই টোকেন করে বুঝে নেয় যে হ্যাঁ, তাহলে সেটা আসলে অথেন্টিকেট ইউজার, তখন তাকে ডাটাটা দেয়। যখন হেডারের মধ্যে যখন দেখা যায় যে না, জিনিসটা নাই, যেমন এপিআই আমরা কন্ট্রোল করার জন্য কোন সফটওয়্যার নর্মালি ইউজ করি, অনেক সফটওয়্যার আছে। এর মধ্যে একটা পপুলার সফটওয়্যার হচ্ছে পোস্টম্যান। পোস্টম্যানে যখন রিকোয়েস্ট গুলো যায়, দেখেন এই যে হেডার নামে একটা অপশন থাকে, হেডারের ভিতরে অনেক কিছু থাকতে পারে। বা এগুলো হচ্ছে ডিফল্ট, ক্যাশি কন্ট্রোল, পোস্টম্যান টোকেন বা কোন একটা টোকেন থাকতে পারে। একদম নিচে যদি দেখেন এই যে অথরাইজেশন, এইখানে একটা টোকেন আছে, এই টোকেনটা অতিরিক্ত, এই টোকেনটা প্রুফ করে যে না আপনি আসলে লগ ইন করতেছেন। এই যে একটা ইউজার নেমও দিয়ে দিছে, এমনকি পাসওয়ার্ডও দিয়ে দিছে। তাহলে যখন এই রিকোয়েস্টে যে ইউআরএল দিয়ে দিচ্ছে না, দেখছেন একটা ইউআরএল, মেথডও পাশে দিয়ে দিচ্ছে, মেথডটা কি পোস্ট, যখন পোস্ট মেথডে এই ইউআরএল এ এই তথ্যগুলা সহ আপনি হিট করবেন, তখন সে আপনাকে কিছু ডাটা দিবে। মনে করেন এটা হিট করি, এটা কি পোস্ট মেথড ভেরিফিকেশন, এখানে কি সবকিছু ঠিকঠাক আছে, ফর্ম ডাটা এই যে সবকিছু ঠিকঠাক আছে, বডির মধ্যে হেডার আছে দেখি, অথরাইজেশন আছে আছে। এখন আমি হচ্ছে রিকোয়েস্ট করি, দেখি কি দেয়। এই যে রিকোয়েস্ট সেন্ড করতেছি, দেখেন ও আমাকে একটা রেসপন্স দিচ্ছে, রেসপন্স দিয়েছে দেখছেন। এই যে জেসন ডাটা একটা রেসপন্স দিচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে। আমার যদি এই টোকেন ঠিক না থাকতো, ইউজার নেম যদি ঠিক না থাকতো,
পাসওয়ার্ড যদি ঠিক না থাকতো, তাহলে এখান থেকে আমি কোনো ডাটা পাইতাম না, পেতাম না আর কি। হ্যাঁ, তো পোস্টম্যান এটা একটা সফটওয়্যার। এখানে হচ্ছে কি আমার এটা আগের এপিআই বানানো আছে। এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারলে ভালো। না হইলে আপনি হচ্ছে এপিআই কন্ট্রোল করার জন্য এই ভিএস কোডেও একটা অপশন আমার আছে, সেটা হচ্ছে যে থান্ডার ক্লায়েন্ট। হ্যাঁ, এটা একটা এক্সটেনশন থান্ডার ক্লায়েন্ট। এইখানে আপনি রিকোয়েস্ট তৈরি করে হিট করে রেসপন্স তৈরি করতে পারবেন, কিন্তু এপিআই এই মুহূর্তে আপনারা বানাতে পারবেন না। হয় আপনার কোনো ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, অথবা আপাতত অলরেডি এতে বানানো আছে যেটা ব্যাকএন্ড ডেভেলপার দিবে আপনাদের, সেটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এপিআই তৈরি করা ব্যাকএন্ডের কাজ। যে আপনাকে যে ইউআরএল তৈরি করতে হবে ব্যাকএন্ড দিয়ে, কোন কোন ডাটা আসবে হেডারে আপনি কি কি চেক করবেন ব্যাকএন্ডে দেখবেন, তারপর ও ঠিক মতো ডাটা দিলে আপনি কি রেসপন্স করবেন, এটা ব্যাকএন্ডে বানাইতে হবে। যেটা আমরা কয়েকদিন পরে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে ফুল স্ট্যাকে আছেন, কয়েকদিন পরে পিএইচপি ক্লাস শুরু করবো। ফুল স্ট্যাকটা শেষ করে অন্য ব্যাচের সাথে পিএইচপি ক্লাস শুরু করব। তখন হচ্ছে আপনারা ব্যাক এন্ডটা দেখতে পারবেন। আপাতত ফ্রন্ট এন্ড এপিআই নিয়ে তো আমার কাজ করা লাগবে। আপনি যদি কোথাও জব করতে চান বা ফ্রিল্যান্সিং এর কাজ করেন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে, তো আপনি যদি এপিআই ব্যবহার করে ফ্রন্ট এন্ডটাকে সাজাতে না পারেন, তাহলে হচ্ছে গিয়ে কি বলে জবও পাবেন না, ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়া কঠিন হয়ে যায়। তো এপিআই ইউজ করাটা শিখতে হবে। তো এপিআই কি ওই যে বানিয়ে রেখেছে সবকিছু, আপনি সব ইউজ করবেন, তাই না? ওই যে যেমন ওই যে খাবারের দোকানের উদাহরণ দিলাম, আপনি গেলেন, আপনার কার্ড দেখাইলেন, কিছু নিয়ম ফলো করে অর্ডার করলেন, আপনার খাবার চলে আসবে, শেষ। ব্যাক এন্ডে কি কি হলো আপনি একটু দেখলেন, কিন্তু ব্যাক এন্ডে একটা বিশাল কাজ করে রাখছে। আর এটা গেল খাবারের উদাহরণ। আপনি যদি প্রোগ্রামিং এর উদাহরণ দেখতে চান, তাহলে মনে করেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছেন। এইটা তো ইয়া করে আছি, নিচে জায়গা আছে। এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এইখানে ইউজার জিনিসপত্র কিনতে পারে। তো ইউজার যে জিনিসপত্র কিনতে পারে, তারা ইউজ করতে কিনতে পারবে হচ্ছে কি মনে করেন বিকাশের মাধ্যমে। আপনার একটা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, সেই বিকাশের মাধ্যমে ইউজার আপনার এই ওয়েবসাইট দিয়ে কাজ করে। এখন ওয়েবসাইট দিয়ে রাইট আছে যে কিভাবে আপনি ইউজারের মোবাইল নাম্বার দিবে, টাকার অ্যামাউন্ট দিবে, বা সবকিছু ফিক্স থাকবে, জাস্ট পে দিবে। ইউজারের মোবাইলে হয়তো টেক্সট যাবে, ভেরিফিকেশন হবে, দেন আপনার ব্যালেন্সে টাকা চলে আসবে। এই কাজটা আপনি করতে পারবেন না যদি না বিকাশের এপিআই আপনার কাছে থাকে। তো বিকাশ তো আলাদা জায়গায় তৈরি হয়ে আছে, ওদের বিকাশের একটা সার্ভার আছে, তাই না? বিকাশের একটা সার্ভার আছে। এই সার্ভারে আপনাকে ঢুকতে দিলে তো আপনার বিকাশের সব টাকা মেরে নিয়ে চলে যাবে। বা আপনি না পারেন, যে কেউ যদি অন্য কেউ যদি পায় এসে 1,000 কোটি টাকা, সাহাবাই ঢুকলে তো কাহিনী কেল্লা ফাতেন। তো বিকাশ কি করছে, বিকাশ এপিআই তৈরি করে রাখছে। কারণ আপনার তো এরকম ই কমার্স বিজনেস করা লাগবে, আপনার তো টাকা কাটবে কি যেন বলে ইউজারের ব্যালেন্স থেকে। তো বিকাশ তৈরি করেছে এপিআই। বিকাশ কি করবে, আপনার জন্য আলাদা ইউআরএল তৈরি করে রাখবে। বিকাশ বলবে তুমি আমাকে এই জিনিসগুলা ঠিকঠাক মতো দাও, যে হয়তো কোন ইউআরএল এ হিট করবে, কোন আপনার জন্য ইউআরএল থাকবে, ইউআরএল আপনার ডাটা থাকবে, হয়তো হেডার্স এ কিছু ডাটা থাকবে, তারপর হচ্ছে মেথডটা ঠিক মতো থাকবে। আরেকটা পার্ট আছে বডি। বডিতে তথ্যগুলো থাকবে যে কোন ইউজারের ব্যালেন্স থেকে টাকা কাটবেন, কত টাকা কাটবেন। হ্যাঁ, এগুলা দিয়ে মনে করেন আপনি সঠিকভাবে যখন আপনার ওয়েবসাইট থেকে এতে বানানো থাকবে, এই তথ্যগুলা ফিল আপ করে মেথড ঠিক মতো দিয়ে হিট করবেন, তখন বিকাশ সেটা গ্রহণ করে দেখবে যে হ্যাঁ ইউজারের ব্যালেন্সে কি টাকা আছে, আপনার অ্যাকাউন্টটা আর ব্যান না। বিকাশ সেখানে ব্যাকগ্রাউন্ডে যা যা চেক করার চেক করে সে একটা রেসপন্স দেবে, হ্যাঁ পেমেন্ট সাকসেসফুল বা পেমেন্ট আনসাকসেসফুল। তখন ওই রেসপন্সের অনুযায়ী আপনি এখানে দেখাই দিলেন হ্যাঁ পেমেন্ট সাকসেসফুল হয়েছে বা আনসাকসেসফুল হয়েছে। তো বিকাশ আপনার জন্য সবকিছু তৈরি করে রাখছে, আপনি নিয়ম ফলো করে জাস্ট বিকাশের সার্ভারে হিট করলেন, বিকাশ সেইভাবে দিল।
এভাবে কি হলো, বিকাশের সার্ভারটা সিকিউর থাকলো। আপনি জানলেনও না বিকাশের সার্ভার পিএইচপি দিয়ে তৈরি, না পাইথন দিয়ে তৈরি, না জাভা দিয়ে তৈরি, তাই না? ওরা ওদের সার্ভারের মধ্যে কাজ করলো, আপনি শুধু এপিআই নিয়ে কাজ করলেন। এপিআই তার মানে কি দাঁড়াচ্ছে, একটা রেডিমেড ইন্টারফেস, তাই না? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, তার মানে ইন্টারফেস মানে কি, তৈরি করাই আছে, আপনি জাস্ট ইউজ করতেছেন। এটা ইন্টারফেসের খুব সোজা উদাহরণ হচ্ছে, আপনি মনে করেন সুইচে টিপ করলেন, লাইট জ্বলে উঠলো, বাতি জ্বলে উঠলো, কারণ আপনার তো ওই যে তার দিয়ে বাতি পর্যন্ত টানা লাগে নাই, আপনার জন্য ইন্টারফেসটা তৈরি করাই আছে। আপনি সুইচ টিপ দিলেন, উপরের দিকে টিপ দিলে বাতি অফ হবে, নিচের দিকে টিপ দিলে বাতি অন হবে। এই এপিআই টা সেম জিনিস। আপনি মেথড দিবে, যা যা তথ্য দিবে আপনি সেই মতো হিট করবেন, সেই মতো রেসপন্স পাবেন। নিয়ম ফলো করে হিট করতে পারবেন না, রেসপন্সও পাবেন না। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে এখন তো আমরা এপিআই তৈরি করতে পারি না, রেডিমেড এপিআই দেখবো, তাই না? রেডিমেড এপিআই আমি আপনাদের যা যা দেখাচ্ছি এখন পর্যন্ত, যা যা দেখাইছি খুব পপুলার না হইলে দেখাই না। এর মধ্যে একটা পপুলার জিনিস হচ্ছে কি আপনার জেসন প্লেস হোল্ডার। হ্যাঁ, জেসন প্লেস হোল্ডার, এই যে রিয়াক্টের প্যাকেজ গুলো দেখালাম, এগুলো পপুলার, এর জন্যই দেখাচ্ছি। আচ্ছা, জেসন প্লেস হোল্ডার তো পেলাম না, জেসন টিআরএসি সার্চে চলে আসছে। এই যে ওয়েবসাইটের নাম কি, https jasonplaceholder.tipicode.com, এটা আসলাম। আসার পরে এইখানে দেখেন ওয়েবসাইটে কি লিখছে, ফ্রি ফেক রিলায়েবল এপিআই ফর টেস্টিং অ্যান্ড প্রোটোটাইপ। আমি টেস্ট করবো, প্রোটোটাইপ করবো, ফ্রি এবং ফেক। যাই হোক, এখন তো আমি এপিআই তৈরি করতে পারি না, তো আমার ফেক নিয়ে কাজ করতে হবে। এর একটা ফাংশন দিয়েছে, ফাংশনের নাম হচ্ছে ফেচ। এই ফাংশনটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করুন। এই ফাংশনে আছে তিনটা পার্ট। হ্যাঁ, প্রথমে এই ফেচ কাজটা কাজ করবে। ফেচ কাজটা কি করতেছে, যে আপনার ইউআরএল এর হিট করতেছে। এখন মেথড টেথড তো এখানে নাই, যেহেতু মেথড নাই বাই ডিফল্ট ও গেট মেথড ধরে নেবে। হ্যাঁ, তাহলে এই জেসন এই মেথডে এই ইউআরএল দেখেন, https // jasonplaceholders.tipicode.com.to/1, যাই হোক এই একটা সার্ভারের ইউআরএল দিচ্ছে। এরপর হচ্ছে দ্বিতীয় ধাপটা দেখেন, ও কি করছো, একটা ডাটা পাইছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রমিসের, জাভাস্ক্রিপ্টের প্রমিসের কাজ দেন, তাই না? আগে তুমি কাজ করবা, এই কাজটা না হওয়া পর্যন্ত এই দ্বিতীয় লাইনটা হবে না। এই কাজটা ঠিকঠাক মতো কমপ্লিট হবে, দেন সে দেনে আসবে। হ্যাঁ, দেন সে দেনে আসলো, দেনে আসার পর সে কি করলো, একটা কল ব্যাক ফাংশন দেনের মধ্যে কাজ করে। তার মানে ফেচ করে যে ডাটাটা পেয়েছে, একটা ডাটা তো পাবে ফেচ করার পরে, সেই ডাটাটা এই যে কল ব্যাক ফাংশনের যে প্যারামিটার রেসপন্স, এটার মধ্যে চলে আসে। এখানে রেসপন্সের জায়গায় আমি শর্টকাটে আরইএস লিখি, আপনি চাইলে যা মন চায় তাই লিখতে পারেন। হ্যাঁ, তো দেন কি করতেছে, একটা রেসপন্স পাচ্ছে, রেসপন্স তাকে না স্ট্রিং আকারে পাচ্ছে, সেটাকে সে কি করতেছে, জেসনে কনভার্ট করতেছে। জেসনে কনভার্ট করার পরে যে রেজাল্টটা হবে, এটা তার পরের দিনের যে কলব্যাক ফাংশনের প্যারামিটার আছে জেসন, এই প্যারামিটারের মধ্যে পুশ হয়ে যাবে। হওয়ার পর সেটা আমি জাস্ট আপাতত কনসোল লক করে দেখতেছি, কনসোল লগের মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমি এটা এখানে ছেড়ে দিই, আসলে সব কেটে গেছে, ডিলেট করে ডিলেট। আপাতত এই ইউআরএল টা দেখে এইখানে একটা টু ডু লিস্টের এপিআই দেখাবো। এই যে একটা এপিআই এর রেজাল্ট, আমি যদি ব্রাউজার থেকেও একটা জিনিস মাথায় রাখেন, ব্রাউজার থেকে যদি সরাসরি আমি কোনো ইউআরএল এ হিট করি, এটাও কিন্তু একটা মেথডে যায়, এই রিকোয়েস্টটাও একটা মেথডে যায়। বাই ডিফল্ট এই মেথডটা থাকে গেট, জিইটি গেট। তাহলে আমি গেট মেথডে এই ইউআরএল এ হিট করার পরে আমি এই জেএসপিএন ডাটাটা পাচ্ছি। আবার এইটা যদি আমি হচ্ছে গিয়ে পোস্টম্যান দিয়ে হিট করি, তাও কথা, আপনার থান্ডার ক্লায়েন্ট চাই। হ্যাঁ, নিউ রিকোয়েস্ট দিলাম, নতুন একটা রিকোয়েস্ট, এই যে আমার ইউআরএল, এইটা এখান থেকে কেটে দিই ইউআরএল। আর এইখানে হেডার টেডার সব থাকলেও ডিফল্ট, সমস্যা নাই। এই যে মেথডটা কি গেট, এইখানে যে আমি সেন্ড রিকোয়েস্ট দিলাম, দেখুন রেসপন্সে
সেই জেসন ডাটাটা পাচ্ছি। জেসন ডাটা কি? জাভা স্ক্রিপ্ট অবজেক্ট অংশ। যারা এক্সপার্ট তারা তো পারেনি, যারা নতুন তাদের দেখিয়েছিলাম, হয়তো ভুলে যেতে পারেন, একটু রিভাইজ করে দিয়ে। এটা সিএসএস এর মতোই কোড, দেখেন। এটা অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট লেখার খুবই একটা স্মার্ট পদ্ধতি, এবং এটা বলতে পারেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মতো। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কেন বললাম? ইংলিশ একটা যেমন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমি বাংলাদেশি কোনো একটা, মনে করেন উগান্ডার লোকের সাথে কথা বলবো, আমি উগান্ডার ভাষা পারি না, আমি ইংলিশে কথা বলবো, সে আমার সাথে ইংলিশে কথা বলবো, এইভাবে আমাদের সাথে কথা বলবো। ঠিক তেমনি ব্যাকএন্ডের কাজ করার জন্য প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে, এর মধ্যে পাইথন একটা পপুলার ল্যাঙ্গুয়েজ, পিএইচপি আর একটা পপুলার ল্যাঙ্গুয়েজ। আর পিএইচপি আলাদা ল্যাঙ্গুয়েজ, পিএইচপির ভাষা আলাদা, পাইথন আলাদা ল্যাঙ্গুয়েজ, সেটার কথোপকথন ভাষা আলাদা। আর আমার প্রয়োজন পড়লো পিএইচপির সাথে পাইথনের, পিএইচপি বানানো একটা প্রোগ্রামের সাথে পাইথনের বানানো একটা প্রোগ্রামের কথোপকথন করবো। তখন হচ্ছে আমাকে যেটা করতে হবে এরকম যে, পিএইচপি কোডটা জেসনে কনভার্ট করবো, পাইথনের কোডটাও জেসনে কনভার্ট করে একটা সাথে একটা কথন কথন চালাবো। তার মানে পিএইচপির সাথে ইনডাইরেক্টলি যেটা আমি মিল করতেছি এখানে, সহজে যদি বুঝতে চাই, পিএইচপি পাইথন একজনের সাথে আরেকজন কথা বলবে জেসন ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে? তার মানে আরো কি ল্যাঙ্গুয়েজ নাই, এপিএ আছে, কিন্তু এক্সএমএল দিয়েও বলা যায়, কিন্তু অতটা পপুলার না। এক্সএমএল অতটা পপুলার না, জেসনটাই পপুলার। জেসনটা দেখেন একটা কি থাকে আর একটা ভ্যালু থাকে, যেমন কি নাম কি, ইউজার আইডি, ভ্যালু কি, ওয়ান। যেটা আমরা সিএসএস এ কি বলি, প্রপার্টি ভ্যালু, তারপর সেমিকলন দিই সিএসএস এ। এই জেসনে সেটা আর কি কমা দিই, আইডি ওয়ান, এই যে কমা, টাইটেল, এইখানে একটা যে স্ট্রিং ডাটা দিয়েছে ওকে, তারপর কমা, তারপর হচ্ছে গিয়ে কম্প্রেস ফর। এখন এই যে জেসনটা দিচ্ছে, এই ভার্সনের জেসনকে বলে স্ট্রিংইফাই জেসন। আর এটা কিন্তু আসল জেসন না। আর নর্মাল জেসন যেটা, সেটার ভিতরে এই ইনভার্টেড ডাবল ইনভার্টেড কমা কি এর মধ্যে থাকে না। আবারও বলি, এই যে ভার্সনের ডাটাটা আমি পেয়েছি, এটা হচ্ছে স্ট্রিংইফাই করা জেসন। এই জেসনের ডাটা এপিআই এর মাধ্যমে আমি পাবো, খুবই স্বাভাবিক, এটা স্ট্রিং এর মতো। এইটাকে আমার আসল জেসনে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য জাস্ট এই যে দেখেন, ওরা এই ফাংশনটা দিয়ে দিছে, এই যে রেসপন্স ডট, এই যে রেসপন্স যেটা পাইছি সেটা তো স্ট্রিংইফাই। এই রেসপন্সটা তো এই ভেরিয়েবলের মধ্যে আছে, সেটার সাথে ডট মানে এটার ভিতরে ঢুকে আমি কোন ফাংশনটাকে কল করছি, জেসন ফাংশনটাকে কল করছি। এটা যদি রান স্ক্রিপ্ট দিই, দেখেন এটা আমাকে স্ট্রিংইফাই করেই দিচ্ছে। জেসন, এখানে সঠিকভাবে দিচ্ছেন। এনিওয়েজ, এটা যদি আমি আপাতত রিয়েক্টর কোথাও কল করি, হ্যাঁ, আসুন, রিয়েক্টর কোথায় কল করা যায়? সোর্সের মধ্যে আমি হচ্ছে গিয়ে মেইন রাউটে আসি, মেইনে করতে পারি, কোন একটা পেজে করি, হ্যাঁ, এটা পেজেস আছে না, হোম পেজে করি, হোম পেজে এখানে করে ফেলবো। আর এই যে রিটার্নের আগে এভাবে এই জিনিসটা করে ফেলবো। তাহলে আমার তো সার্ভার রানিং আছে, আমি হোম পেজে আসি। এখন এই ডাটাটা কোথায় যাওয়ার কথা? কনসোল লগে যাওয়ার কথা। তাহলে চলেন আমি ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করে কনসোল লগে যাই, এটা কনসোল গেলাম। এই যে একটা অবজেক্ট হয়েছে, এই যে দেখেন, এইটা খেয়াল করেন। আর ওই যে আমি যে ডাটাটা পেয়েছি এখানে, এটা খেয়াল করেন। আচ্ছা, তাহলে এটা রাখি। আর হচ্ছে থান্ডারবোল্টের ডাটাটা রাখি। এইটা দেখেন ইউজার আইডি, এটা কিন্তু ইনভার্টেড কমার ভিতরে, কিন্তু এইখানে আইডিটা দেখেন ইনভার্টেড কমা ছাড়া, এটা এরকম আসছে কেন? এই যে ইউজার আইডি দেখছেন, এই যে ইউজার আইডি, এটা লাস্ট আসছে, এটা ফার্স্ট আসছে, ডাজন্ট ম্যাটার। এটা তো পাইছি, তাই না? পেয়ে গেছে। তাহলে ইউজার আইডি এই থান্ডার ভোল্টেজটা ইনভার্টেড কমার ভিতরে, কিন্তু এটা জেসনে কনভার্ট হওয়ার পরে, এখানে আমার যদি কোডিং এ দেখেন, জিনিসটা কিন্তু জেসনে কনভার্ট হয়ে গেছে, নর্মাল জেসনে কনভার্ট হওয়ার পরে এই ইনভার্টেড কমা কিন্তু উঠে গিয়েছে, তাই না? তাহলে এখানে একটা জিনিস নিয়ম আর কি, এটা ফলো রাখেন।
আবারও একে উঠাই, আর একে উঠাই জিনিসটা। এটা কেন ভাই হবে? এই ডাটাটা আমি এপিআই এর মাধ্যমে সেন্ড করতে পারবো না ব্যাক এন্ডে। এই ডাটাকে আমাকে আগে স্ট্রিংইফাই করতে হবে। হ্যাঁ, শর্টকাটে এসটিআর লিখে দিলাম। স্ট্রিংইফাই করলে কি হবে? সরি ফর দ্য লেট। আচ্ছা, এই ডাটাকে আমাকে আগে স্ট্রিংইফাই কনভার্ট করতে হবে। স্ট্রিংইফাই মানে হচ্ছে গিয়ে, যদি দেখি, আর এখানে যাচ্ছে না, আহ কনসোল লগে নর্মাল ডাটা আছে, তাহলে হচ্ছে গিয়ে, হ্যাঁ, এই যে পাশেরটা আসছে না। এটা হচ্ছে কি আপনার, এই যে নিচের যে ডাটাটা দেখতেছেন না ইনভার্টেড কমার ভিতরে, এটা স্ট্রিংইফাই করা। তো এপিআই এর মাধ্যমে আপনি যদি রিকোয়েস্ট সেন্ড রিসিভ করতে চান, এটা স্ট্রিংইফাই মাধ্যমে কনভার্ট করতে হবে। আর সেই ডাটাটা যদি আপনি তারপর ইউজ করতে চান, সেটা আবার জেসনে কনভার্ট করতে হবে। আবার জেসনে কনভার্ট করার পরে আপনি আপনার মতো কাজ করে যখন আবার ডাটাটা থ্রো করবেন, সেন্ড করবেন বা রিসিভ করবেন, তখন আবার সেটা স্ট্রিংইফাইতে যেতে হবে। হ্যাঁ, তো এই যে ফেচের এই ফাংশনটা, এই যে তিনটা লাইন কোড, এটা নর্মালি আমি করি না। আমি ফেচ করার পরিবর্তে একটা প্যাকেজ ইউজ করি। সেই প্যাকেজটার নাম হচ্ছে কি আপনার অ্যাক্সিয়াস, AXIOS, অ্যাক্সিয়াস। হ্যাঁ, এই অ্যাক্সিয়াস প্যাকেজের মাধ্যমে আমি ডাটা সেন্ড রিসিভ করি। হ্যাঁ, তো অ্যাক্সিয়াস প্যাকেজটা যদি আমি একটু দেখি, অ্যাক্সিয়াস প্যাকেজটা এটাতে অ্যাক্সিয়াস এর ওয়েবসাইট। অ্যাক্সিয়াস কিন্তু অনেক পপুলার প্যাকেজ। আমি আবারও বলি, আপনাদের যা দেখাচ্ছি সবই পপুলার। হ্যাঁ, যেগুলো খুব বেশি ইউজ হয় সেগুলাই দেখাচ্ছি। এক্সিয়াস এটা কি আসছে, এই এনপিএম এক্সিয়াস এটা আসতে পারি। আর গিট হাবে ওর একটা পেজ আছে। গিট হাবের পেজটা কই গেল? এটা সম্ভবত, এটা একটু ছোট প্যাকেজ কিন্তু অনেক কাজের প্যাকেজ। হ্যাঁ, যদি আমি একটু রিয়েল লাইফ কোডিং এ যাই, গিট হাবে এক্সিয়াস, আমি কিছু ডিটেলস বলে নাই। আচ্ছা, npm ইনস্টল এক্সিয়াস এর মাধ্যমে আমি প্যাকেজটা ইনস্টল করব। প্যাকেজটা কেন ইউজ করব? ফেচ এর বদলে ব্যবহার করার জন্য এক্সিয়াসটা ইউজ করবো, যাতে আমার ফেচ ব্যবহার করা না লাগে। ওকে, আচ্ছা, এই ইম্পোর্ট এক্সিয়াস ফ্রম এক্সিয়াস এটা না ইউজ করলো, সেটা সমস্যা নাই। মজার জিনিসটা দেখেন, এক্সিয়াস ডট গেট, আমার কাজ শেষ। আমার এখানে 3 লাইন কোড করছে, এখানে 2 লাইনে কাজটা শেষ হয়ে যাবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, কোনখানে 3 লাইন কোড করছে? এইখানে। আর এইখানে মেথড দেওয়ার জন্য আমার আবার জেসন দ্বারা ইনসার্ট করে একটু ভেচাল করে মেথডটা দেওয়া লাগে। এখানে কি মেথড দেওয়ার অপশন আছে? উদাহরণ দিচ্ছে? না, দেয়নি। তো সেটা অ্যাক্সিয়াস আমি জাস্ট অ্যাক্সিয়াস ডট গেট মেথডে গেট, পোস্ট মেথডে যে অ্যাক্সিয়াস ডট পোস্ট দিব, তার হচ্ছে যে পোস্ট মেথড, দেখছেন, অ্যাক্সিয়াস ডট পোস্ট। আবার এই যে ডাটা যদি পাঠাতে চাই, যে কোন ইউআরএল এ হিট করবো, সেটা পাশে হচ্ছে কি ডাটা পাঠাতে চাচ্ছি, বডির ডাটা, সেটা। এই যে আবার যদি আলাদা করে যে মেথড পোস্ট দিচ্ছে, ইউআরএল কোন ইউআরএল দিচ্ছে, ডাটা, আমি বডির ডাটা যেটা বললাম, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো পাঠাতে চাচ্ছেন, হেডার্স তো এইভাবে পাঠায় দেওয়া যায় না? এখানে হেডার্স কি উল্লেখ করেছি, একটু সার্চ করি। এইচ ই এ
DER, এই যে হেডার্স, দেখছেন? 123টা হেডার্স আছে। ওরে বাবা, হেডার্স দিয়ে আমি হেডার পাস করে দিতে পারি। ওই যে বললাম হেডারে কিছু ডাটা পাস করা যায়, যেটা যে পোস্টম্যানও আপনাদের দেখিয়েছি, তাই না? সেই ডাটাগুলো আপনি এই এক্সিএস এর হেডার্স এর মধ্যে পাস করে দেন। প্রথম যেটা দেখলাম ওটাই বেটার। প্রথমে দিয়ে হচ্ছে করে আনলাম, এই যে হেডার্স এক্স, বিকজ হচ্ছে হেডার্স এর মধ্যে কি থাকতে পারে, এটা তো প্রপার্টি, এটা ভ্যালু, এছাড়া কি থাকতে পারে, ইউজারের নেম থাকতে পারে, টোকেন কি থাকতে পারে, হ্যাঁ? এগুলো সব আপনি হেডার্স এর মধ্যে পাস করতে পারবেন। সেগুলো অথেন্টিকেশনের জন্য ইউজ হয়। এই যে হেডার্স, হ্যাঁ, এটা একটা কমা দিয়ে আপনি আরো আরো হেডার্স পাস দিয়ে দিতে পারবেন। যে সংজ্ঞাটা আমরা কি কমা দিয়ে দিই, এটা কি, এটা ভ্যালু, আবার কমা দিয়ে কি, ভ্যালু, এভাবে কাজ করতে পারি, হ্যাঁ? আচ্ছা, তো আসেন এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি এক্সিওসটা ইনস্টল করতে চাচ্ছি আমার রিয়েক্ট প্যাকেজের সাথে। npm install এক্সিওস এটা নিলাম। এখানে নিয়ে আমি হচ্ছে গিয়ে সার্ভার তো ওপেন আছে এই টার্মিনালে, এটা নতুন টার্মিনাল নিয়ে নিই। নিয়ে ওই হচ্ছে ভাই npm install এক্সিওস, এক্সিওসটা লোড হয়ে, তাহলে আমি এই কমান্ডটা এখন বিরাট করে দিই, যেহেতু আমার এক্সিওস রেডি। এখন যেটা আমি যে ফেস টেস্ট এগুলা বাদ, আমি সরাসরি চলে যাই আমার ব্লগ পেজে। সমস্যা হচ্ছে এই ব্লগ পেজে যে এপিআই টা আছে, সেই এপিআই টা একটু চেক করি। এইখানে দেখেন ব্লগস নামে কতগুলা এপিআই আছে, হ্যাঁ? ব্লগস করি, ব্লগস, পোস্ট, আচ্ছা পোস্ট 100টা পোস্ট আছে। আমি যদি পোস্টে যাই, এই পোস্ট আইডি, টাইটেল, বডি থেকে শিখে ফেলছিস। আবার ইউজার আইডি, শুধু আইডি, টাইটেল, বডি, এরকম অনেক হচ্ছে গিয়ে আমার ডিটেলস আছে। আর এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ ঠিক আছে বুঝলাম, ইউজার আইডি, আইডি, টাইটেল, বডি, অনেকগুলো আছে, খুব সুন্দর। তাহলে হচ্ছে গিয়ে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই এপিআই যে সংজ্ঞাটা 100টা পোস্ট আছে, এই 100টা, তো এই 100টা পোস্ট আমি আমার এই ব্লগে দেখাইতে চাচ্ছি। কারণ হচ্ছে আমার ব্লগের এখানে ছবি আছে, ওইটাতে ছবি নেই, একটা ডেমো ছবি দিয়ে দিই। আমি যদি আমার এখানে ব্লগে আসি, এখানে 720, 400 এরকম একটা ছবির জায়গা আছে, তার দরকার নেই, আমি এখান থেকে নিয়ে আসি। এই ডাটাটা তাহলে ফেচ করে নিয়ে আসি, হ্যাঁ? কিভাবে ফেচ করবো? তাহলে আমার তো এক্সিওস ওপেন করাই আছে, ব্লকস নামে একটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টের ভেতরে চলে যাবো। এইখানে আমি ডিজাইন গুলা পেয়ে গেছি, ওকে, এখানে সব ডিজাইন আছে। এইটা না একটু ছোট করি, কন্টেইনার ফ্লেক্স, মূল ডিভটা আসেন টার্গেট করুন, হাইট ফুল, বর্ডার টু, এইটাই সম্ভবত মূল ডিভটা নাকি। না, উইথ 1/3, এটা মূল। দুইটা, তিনটা, তিনটা পোস্ট আছে না আমার ব্লগে, খেয়াল করে দেখি, গেল, তিনটা পোস্ট আছে। এখন কথা হচ্ছে আমার তিনটার জায়গায় একটা হলেই যথেষ্ট। তাহলে বাকি দুইটা যে নাই, এটা কি করব? বাকি দুইটা আমি লুপের মাধ্যমে ফালা দেবো, তখন দুইটা না 100টা হবে, হ্যাঁ? তো প্রথমে আসেন আমি ডাটা ফেচ করার চেষ্টা করি। তো ডাটা লাইফ চেঞ্জ হতে পারে, সেজন্য আমি যেটা করলাম, এই পেজটা শুরু হওয়ার আগেই আমার ডাটাটা ফেচ করতে হবে। তো সেজন্য কি করতে পারি,
প্রথমে একটা ইউজ স্টেট নেই, কনস্ট্যান্ট। এখানে বললাম যে লগ, তারপরে সেকেন্ডে যেটা বললাম সেটার নাম বললাম হচ্ছে কি আপনার রিস্ট্রাকচারিং করতেছি, তাই না? ইউজ স্টেট কিন্তু আমরা ব্যবহার করেছি রিয়াক্টের মধ্যে। সেট ব্লক সমান সমান ইউজ স্টেটের মধ্যে বাই ডিফল্ট আমি কি রাখছি, জিরো রাখছি। তো এই ইউজ স্টেট যেটা সেটাতে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ছাড়া হবে? ইম্পোর্ট ছাড়া হবে না। তাহলে এই যে উপরে দেখেন ইম্পোর্ট ইউজ স্টেট ফ্রম রিয়াক্ট, তাহলে ইউজ স্টেট ইম্পোর্ট হইল। এখন এই সেট ব্লক ব্লক কোথাও ব্যবহার করিনি। একটু মনে করে দেখেন এই ব্লকটা কি জাস্ট একটা ভেরিয়েবলের মতো অ্যাটিটিউড করবে, যে ভেরিয়েবলটা রিলোড ছাড়া আমি চেঞ্জ করতে পারবো ভেরিয়েবলের ভিতর ডাটা। আমার পেজ রিলোড হবে না, এই ভেরিয়েবলের ডাটাটা আমি চেঞ্জ করতে পারবো। আর এই সেট ব্লকটা কি, এটা আমার মতো ইচ্ছা মতো নাম রাখা, আপনি যে কোনো নাম রাখতে পারেন। এই সেট ব্লকটা হচ্ছে একটা ফাংশনের মধ্যে কাজ করবে। এর কাজটা কি, এর কাজ এই ব্লকের যে ডাটাটা সেটা চেঞ্জ করে দেবে সেট। আচ্ছা, তাহলে আমার এই পেজটা যখন লোড হবে তখন সাথে সাথে কাজ করতে হবে। তাহলে আমার ইউজ স্টেটের মতো রিয়েক্টের একটা হুক আছে, সেটার নাম হচ্ছে ইউজ এফেক্ট। তাহলে ইউজ এফেক্ট একটা ফাংশন, তার ভেতরে থাকবে দুইটা প্যারামিটার, একটা কল ব্যাক ফাংশন এবং আরেকটা থাকবে হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্সি, মানে কার উপর এটা ডিপেন্ডেন্ট। আমি বললাম জান এটা ব্লগের উপর ডিপেন্ডেন্ট, সেকেন্ড একটা দিয়ে দেবো। এবং ফার্স্ট স্টেপটা কি হবে, কলব্যাক ফাংশন অটোমেটিক রান হয়ে যাবে। ইউজ এফেক্টের বৈশিষ্ট্যই হচ্ছে এর ভেতরে থাকা যে কলব্যাক ফাংশনটা, এটা অটোমেটিক রান হয়ে যাবে, আমার কখনো একে কল করতে হবে না। আর খেয়াল রাখতে হবে ইউজ এফেক্টটা যাতে উপরে ইম্পোর্ট হয়ে থাকে। তাহলে ইউজ এফেক্ট আসলে এর ভিতরে কলব্যাক ফাংশনের ভিতরে দেখেন এআই আমাকে ফেচ দিয়ে দিচ্ছে, আমি ফেচটা নিতে চাচ্ছি না। আমি নিতে চাচ্ছি কি, আমি নিতে চাচ্ছি হচ্ছে গিয়ে এক্সিয়াস, এ এক্স আই ও এস এক্সিয়াস। এক্সিয়াস যখন লিখলাম দেখেন উপরে ওই যে এক্সিয়াস ইম্পোর্ট এক্সিয়াস ফর্ম এক্সিয়াস, এটা যাতে ইম্পোর্ট হয়। তাহলে এক্সিয়াস ডট আমার মেথডটা কি, গেট। তাহলে গেট মেথডে আমি হিট করব। হিট করার পরে আমি হচ্ছে গিয়ে কোন ইউআরএল এ হিট করব, ইউআরএলটা কপি করে নিয়ে আসি আমি এপিআই এর কাছ থেকে। এই যে ইউআরএল এ হিট করার পরে কিন্তু এই ডাটাগুলো পাইছি, তাহলে উপরের এই ইউআরএলটা, এই ইউআরএলটা কপি করে নিই। তাহলে আমি গেট মেথডও বলে দিলাম, ইউআরএল ও বলে দিলাম, যেহেতু আমি ডাটা নিচ্ছি, আমার কিছু লাগতেছে না, মানে ডাটা নিচ্ছি, তাহলে আমার হেডারে কিছু পাঠানো লাগবে না, সবাই পাবে। হ্যাঁ, সবাই পাবে, যে ডাইরেক্ট হিট করে পাচ্ছে। লগ ইন করলেই যে পাবো তা না, যে কেউ ব্লগ পোস্ট করতে পারবে, এইভাবেই রাখছে এপিআইটা, তাই না? তাহলে বলি দেন, দেন THEN, দেন একটা ফাংশন, এর ভিতরে থাকে আরেকটা কলব্যাক ফাংশন, সেই ফাংশনের ভিতর থাকে একটা প্যারামিটার, সেই প্যারামিটারের মধ্যে এই ডাটাটা চলে যাবে, যে হচ্ছে এই ডাটাটা পাইছে। তো সেই প্যারামিটারের ডাটাটা ওই যে আমি সেট ব্লক ফাংশন এটা কল করি এখানে, কল করে বলি সেট ব্লক ফাংশনের ভিতরে এই যে রেসপন্সটা আমি পেয়েছি সেই রেসপন্সটাকে পাঠায়। কোন রেসপন্সটাকে, এই রেসপন্সটাকে পাঠায়। ও রেসপন্সের মধ্যে আবার একটা ইয়ে আছে দেখছেন, ইয়াই আমাকে হেল্প করছে। রেসপন্সের মধ্যে পুরো রেসপন্স একটা অবজেক্ট আসবে, তার ভিতরে অনেক কিছু থাকবে। এর মধ্যে যে ডাটাটা আমি নিব, হ্যাঁ রেসপন্সের মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে। তো যেহেতু অ্যাক্সেস এর মাধ্যমে আমি জিনিসটা নিচ্ছি, যে আমার অথরাইজেশন, ওইখান থেকে কি রেসপন্স আসছে, ডাটার সাথেও আরো কিছু জিনিস থাকবে। তো সেটা থেকে আমি শুধু ডাটাটা ফেচ করে নিলাম, নিয়ে এখন জিনিসটা কই যাবে, আচ্ছা আমার এখানে ব্লকটা এখানে দিয়ে দিয়ে বলি ভাই ব্লগের চেঞ্জ হলে ইউজ এফেক্টটা চেঞ্জ হবে। হ্যাঁ, বুঝলাম। এই ব্লকটা এখন আমি নিচে দিয়ে দিই, কোথায় দিয়ে দিই, এই যে আমার ডিফটা বারবার রিপিট হচ্ছে না, এই ডিফটা আমি লুপের মাধ্যমে, ব্লক তো এখন একটা অ্যারে, ব্লকটা কি দেখেন ব্লকের মধ্যে এই জিনিসটা আছে, তাহলে এটা কি, এই ধরনের তথ্যকে একটু বলেন খেয়াল করেন অ্যারে অফ জেসন। দেখেন এটা কিন্তু জেসন ডাটা, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা দেখতে পাচ্ছি সব কি জেসন ডাটা, এই যে জেসন ডাটা, এই যে জেসন ডাটা, তাই না?
এটাকে কি বলতেছে? অ্যারে অফ জেসন। হ্যাঁ, অ্যারে অফ জেসন। তো এই অ্যারে অফ জেসন কেন বলতেছে? কারণ এটা আবার সেকেন্ড ডাটা গুলা কমা দিয়ে সেপারেট করছে এবং সেটা রেখেছে থার্ড ব্র্যাকেটের মধ্যে। আমরা জানি কি থার্ড ব্র্যাকেটের মধ্যে যা রাখা হয় সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যারে। অ্যারেটাকে একটু মনে করে দেখেন, একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলা ডাটা রাখার যে সিস্টেমটা, সেটাকে আমরা অ্যারে বলতেছি। তা অ্যারের মধ্যে একটা অ্যারে, তার মধ্যে এইটা একটা ডাটা, কমা দিয়ে সেপারেট করে এটা আরেকটা ডাটা, কমা দিয়ে সেপারেট করে এটা আরেকটা ডাটা। যদি ভুলে গিয়ে থাকেন, এখানে একটু উদাহরণ দিয়ে যে হার্ডওয়্যারের মধ্যে এরা থাকে, মনে করেন এখানে ডাটা, ডালা ঢাকা, কমা দিয়ে বললাম হচ্ছে সিটি, কমা দিয়ে বললাম হচ্ছে গিয়ে এই যে কমা দিয়ে সেপারেট করে করে শহরের নাম গুলো লিখছে, এটা কি একটা অ্যারে? তো এখানে আবার এই যে অ্যারেটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, তাই না? এই যে এইখানে একটা স্ট্রিং দেখে দেখতে বুঝতে সুবিধা হচ্ছে। এখানে স্ট্রিং এর জায়গায় কি লিখছি? এই যে আমি রেগুলার ডাটা গুলা সেপারেট করেছি কি দিয়ে? কমা দিয়ে। এই যে থার্ড ব্র্যাকেট শুরু, এই যে একটা জেসন ডাটা, এখানে স্ট্রিং এর জায়গায় কি লিখেছি আমি? জেসন লিখেছি, তারপর কমা দিয়ে আবার আরেকটা জেসন। তাহলে এইখানে চাইলে কিন্তু আপনি যে এখানে একটা স্ট্রিং দিলেন, আরেকটা নাম্বার দিলেন, আরেকটা চাইলে আপনি কি দিলেন, বুলিয়ান দিলেন, আরেকটা চাইলে আপনি অ্যারের ভেতরে অ্যারে দিলেন। আবার আপনি চাইলে অ্যারের ভিতরে আবার কমা দিয়ে জেসন ডাটা দিলেন, ঠিক আছে? তাহলে এইটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, ভ্যালু বিভিন্ন টাইপের হইতে পারে, সব মিলাই হচ্ছে অ্যারে। তো এই যে ডাটাটা পেয়েছি আমি, সেটা হচ্ছে গিয়ে শুধু জেসন টাইপের ডাটা নিয়ে তৈরি এই অ্যারে। হ্যাঁ, এই অ্যারেটা শুধু জেসন টাইপের ডাটা নিয়ে তৈরি। তাহলে এই টাইপের ডাটাকে বলছে হচ্ছে কি অ্যারে অফ জেসন। ওকে, তাহলে একটা জিনিস আমাদের মোটামুটি 100 করে ক্লিয়ার হলো, এই ব্লকটা হচ্ছে এখন অ্যারে অফ জেসন। তাহলে ব্লকটা আমি লুপের মাধ্যমে প্রিন্ট করব। তাহলে এখন আমি যেই জায়গাটায় কোডিং করতে চলে আসলাম, সেটা দেখেন রিটার্নের মধ্যে। রিটার্নের মধ্যে যেই জায়গায় কোডিং করতেছে, আমরা জানি কি এটা জেএসএক্স কোড, মানে দেখতে এইচটিএমএল এর মতো, কিন্তু এটা আসলে জাভাস্ক্রিপ্ট কোড। এইটার মধ্যে আমি আবার ইউজ করতে যাচ্ছি র জাভাস্ক্রিপ্ট। এই ব্লকটা কি? একটা ভেরিয়েবল র জাভাস্ক্রিপ্ট। তাহলে জেএসএক্স এর মধ্যে যখন র জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, তখনই আমাকে ইউজ করতে হবে কার্লি ব্রাসেস বা সেকেন্ড ব্র্যাকেট। এইটার ভিতরে আমি বললাম হচ্ছে ব্লক ডট, লুপ ইউজ করার জন্য ফর ইচ আছে, এখানে আপাতত ম্যাপ ইউজ করলাম। রিয়াক্টে ম্যাপটা খুব ইউজ হয়। হ্যাঁ, ম্যাপটা কি একটা ফাংশনের মতো। তাহলে ম্যাপ ফাংশনটা কল করলাম। ম্যাপ ফাংশনের ভিতরে আমার একটা কি নিতে হবে, একটা বা দুইটা কি আপনার প্রপার্টিস বা কলব্যাক ফাংশন একটা নিতে হবে, তার ভিতরে দুইটা প্রপার্টি থাকবে। তাহলে ম্যাপের মধ্যে কি একটা কলব্যাক ফাংশন, তার ভিতরে একটা বা দুইটা প্রপার্টি থাকবে। আমি আপাতত একটা প্রপার্টি দিয়ে কাজ করলাম। প্রপার্টির নাম রাখলাম হচ্ছে আইটেম, দিয়ে এই যে অ্যারো সাইন, তারপর হচ্ছে গিয়ে আমার এইখানে আবার হচ্ছে গিয়ে কি যেন বলে, জেএসএক্স টাইপের ডাটা থাকে। এর জন্য আমাকে হচ্ছে এই যে আবার এই যে ফার্স্ট ব্র্যাকেট হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট হবে। কারণ এখানে ডাটাটা থাকতে হবে হচ্ছে গিয়ে জেএসএক্স টাইপের। সেখানে কি থাকবে? এই দুই ব্লকের মধ্যে এই যে নিচে যে ডিফটা নিছি না, আর এআই খুব এআইটা বন্ধ করে দিয়ে আপাতত। এই যে ব্লকের মধ্যে এই যে নিচে একটা ডিউ নিয়েছে, এটাকে কেটে দিয়েছে, আহারে ভুল জায়গায় কোডিং করতেছে আমার। এই ডিফটা টার্গেট, তাই না? নিচের ডিফটা টার্গেট। তাহলে আমি এখানে আপাতত এটা নেই, নিয়ে তো সাজাই নাকি ভাই, সাজানোর ভুল হচ্ছে তো সাজাই। এই ডিপ থেকে শুধু এই ডিপটা শেষ, সেটা কাট করে আমি হচ্ছে গিয়ে এই জায়গাটায় নিয়ে একেবারে লাল বাতি জ্বালাই দিছে রে। আচ্ছা, এইখানে যদি একটু দেখি, ইমেজটা ইমেজের মধ্যে থাকলো, এখানে ক্যাটাগরি লেখা না, আমি কি লিখতে পারি? এখানে মনে করেন ক্যাটাগরির জায়গায়
আইটেম ডট ইউজার আইডি এর হুকস দিয়ে দিই। এখানে আমি কার্লি ব্রেসেসের মধ্যে বলি হচ্ছে গিয়ে আইটেম প্রপার্টির ভেতরে ঢুকো, ঢুকে তুমি ইউজার আইডি এর হুকস দিয়ে দাও। ইউজার ইউএসইউআর ইউজার আইডি একটি চলে যাবো। এখানে আর কি বলতেছি কি, আচ্ছা এখানে একটা প্রপার্টি দিয়ে দিলাম কি, এটা লাগে কারণ একই ডিপ বারবার ঘুরবে তো। তো এই কি এর মধ্যে আমি বললাম হচ্ছে কি ইউনিক কিছু একটা লাগবে। তাহলে আমার এখানে ইউনিক এর মধ্যে দেখলাম আইডিটা ইউনিক, একটা এক, একটা দুই, একটা তিন। তো আইডি আইটেম ডট আইডি দিয়ে দিই, হ্যাঁ। তাহলে কিটা আমার ইউনিক আছে, ইউরো সব চলে গেছে দেখছেন, এই ছোট দুটো এসেছে। তাহলে আমার যখন এই ম্যাপ লুপের মাধ্যমে কোনো একটা এই অ্যারে অফ জেসন ডাটাকে প্রিন্ট করবো লুপের মাধ্যমে, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে আমার এখানে হচ্ছে গিয়ে কিটা ম্যান্ডেটরি পাস করতে হবে। এন্ড ওইটার ভেতর থেকে আমার ডাটা যেমন ইউজার আইডি, এইখানে হচ্ছে গিয়ে এই যে ক্যাটাগরিজ কি যেন আছে, এটা চেঞ্জ করে আমি এই জায়গায় দিয়ে দেখি আইটেম ডট, আমার এখানে কি নাম আছে, টাইটেল। আইটেম ডট টাইটেল দিয়ে দিলাম, তাহলে টাইটেলটা এখানে চলে আসবে। আবার দেখেন এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে এত বড় প্যারাগ্রাফ না লিখে আমার টাইটেল থেকে তো আমি ব্যাকএন্ড থেকে তো প্যারাগ্রাফ পাচ্ছি, এই যে বডি নেমে পাচ্ছি, তাই না? কারণ এখানে বলি হচ্ছে গিয়ে আমার এই যে ম্যাপের মধ্যে সব, এই যে ম্যাপের মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই ডাটা একবার ঢুকতেছে আইটেমের মধ্যে, দেন এই ডাটাটা আবার আইটেমের মধ্যে যাচ্ছে, ম্যাপ লুপ ঘুরতেছে এবং একটা একটা ডাটা আইটেমের মধ্যে যাচ্ছে। আমার এর মধ্যে লাগবে কাকে, বডি কে। তাহলে এখানে বললাম আইটেম ডট বডি, বডির মধ্যে বেশ সাইট আছে, এখানে লার্ন মোর হ্যান ত্যান অনেক কিছু আছে, এটা থাকলো। আমি একটু দেখি আমার ওয়েবসাইটের অবস্থা কতখানি ধ্বংস হয়ে গেছে। না, সব ঠিক আছে, 100টা পোস্ট সুন্দর মতো চলে আসছে, তাই না? চাইলে একটা পোস্ট আনতে পারতাম, এটা সহজ হতো, একটা পোস্ট আনা। কিন্তু হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে রিয়েল লাইফে যেটা হয় যে প্রচুর ডাটা পাবেন, ই কমার্স সাইট হোক অথবা হচ্ছে গিয়ে আপনার কি বলেন এরকম রক সাইট হোক, ব্যাকএন্ড থেকে ডাটা আসবে, ডাটা আসলে সেই কটা ডাটা আপনি এভাবে দিতে পারবেন। এটা পেজিনেশন চাইলে পেজিনেশন করা যাবে, পেজিনেশন একটু হার্ড হয়ে যাবে, সমস্যা নাই, পেজিনেশন করা যায়। কিন্তু আপাতত ফেচ করাটা তো বুঝি। আবার একটু রিপিট করে কি করতেছি, প্রথমে এই কম্পোনেন্টটা ব্লক কম লোড হওয়ার সাথে সাথে ইউজ এফেক্ট রান হয়ে যাবে। ইউজ এফেক্ট কি করবে, অ্যাক্সিওস প্যাকেজের মাধ্যমে ব্যাকএন্ড থেকে এপিআই এর মাধ্যমে একটা জেসন ডাটা পাবে। সেই ডাটাটাকে এই ব্লক নামের কি বলে এই যে স্টেটের সে ভিতরে সেট করে দেবে। যেহেতু এটা অ্যারে অফ জেসন, সেটা লুপের মাধ্যমে আমরা প্রিন্ট করলাম, তার মানে এই যে ভেতরের যে ডিফটা, এটা 100 বার প্রিন্ট হয়েছে। এবং 100 বার প্রিন্ট হওয়ার সময় ইমেজ তো ইমেজের মতো রেখে দিচ্ছে, এই যে টাইটেল গুলো চেঞ্জ হয়ে গেছে, দেখেন টাইটেল গুলো চেঞ্জ হয়ে গেছে। এই সব কি ইউজার আইডি এক নাকি? না, এই যে কিছু ইউজার আইডি 2 আছে, দেখছি ইউজার আইডি 2 আছে। ঠিক আছে, মানে বড় কাজ করেছি। আপনারা এটা একটু বাসায় কাইন্ডলি প্র্যাকটিস করেন। একটা ডাটা আইনক দরকার হয় প্র্যাকটিস করেন। প্রথমে হচ্ছে গিয়ে এরকম সবগুলো ব্লগ পোস্ট আনবেন না, হ্যাঁ। আমি একটু দেখাই, জেসন প্লেস হোল্ডারে ব্যাকে যাই, এটা ব্লগ পোস্ট করি, পোস্ট অনেকগুলা পোস্ট না, এখানে পোস্ট আইডি কত, এক। আপনি যদি পোস্টের পর /1 দেন, তাহলে দেখেন 1 নম্বর পোস্ট চলে আসছে। তাহলে আপনি শুধু এপিআই তে এটা ইউজ করেন, ইউজ করে লুপ ছাড়া ডাইরেক্ট কল করেন, তাহলে তো হয়। আমি লুপ কেন ইউজ করছি, কারণ আমি হচ্ছে এই যে 100টা ডাটা পাই, এই 100টা ডাটা প্রিন্ট করার জন্য আমি লুপ ইউজ করতেছি। এই যে অ্যারে ডাটা পাচ্ছি, অ্যারে হচ্ছে, আপনি যদি /1 দেন, তাহলে তো আপনি একটাই জেসন ডাটা পাবেন।
তখন এটার ভিতরে একটাই জেসন ডাটা থাকবে। তখন এই ম্যাপটা দরকার নেই। তখন আপনার ডাইরেক্ট এই যে এখানে আমার ব্লগ ডট টাইটেল, ব্লগ ডট ইউজার আইডি, ব্লগ ডট বডি, এগুলা বিক্রি হয়ে যাবে না। একটু তাহলে বাসায় নিজেরা পরিশ্রম করেন, আমি তো আর 1-1.5 ঘন্টা ক্লাসে সব দেখাতে পারবো না, এরকম এটা আরো অনেক কাজ আছে। আপনারা জাস্ট ফেচ করে লুপের মাধ্যমে প্রিন্ট করে জিনিসগুলো বুঝেন কিনা একটু দেখেন, হ্যাঁ। দেখে প্র্যাকটিস করেন, আর হোমওয়ার্ক যেটা দিয়েছি সেটা আজকে কিছু উদাহরণ দিয়েছি, সেইটা দেখে কাজ করেন। উম, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। রিয়েক্টের আর কিছু ক্লাস হবে, আরো কিছু ইম্পর্টেন্ট কিছু প্যাকেজ দেখায় আমরা হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ডটা এখানে শেষ করে দেবো, হ্যাঁ। আরো কিছু ইম্পর্টেন্ট প্যাকেজ আছে আপনাদের বিশেষ, সেগুলো দেখিয়ে আমি জিনিসটা শেষ করে দেবো। কিন্তু আমি যা দেখিয়েছি এটা জানলেই এনাফ আপাতত, বিগিনার হিসেবে, হ্যাঁ। প্রচুর কাজ করতে পারবেন যদি বিশেষ করে এই যে আজকের ক্লাসটা যদি করতে পারেন, এই ব্লগে ইরোড দেখেন, যদি বুঝে করতে পারেন তাহলে আজকের ক্লাসটা অনেক সুন্দর হবে, হ্যাঁ। অনেক মানে ইম্পর্টেন্ট একটা কাজ দরকার হয়, আমি নেক্সট ক্লাসে এই টাইপেরই কাজ আরেকটা করে দেখাবো না, হ্যাঁ, যাতে আপনাদের কাজটা বুঝতে আরো সুবিধা হয়। আবু সাইদ বলেন। স্যার, আমি তো ফ্রন্ট এন্ডের তো, ফ্রন্ট এন্ডের জন্য কেমন পোর্টফোলিও বানানো উচিত হবে? উম, একটু তো টেক্সট গুলা চ্যাট জিপিটির কাছে নিয়ে নেবেন, হ্যাঁ। আর কিছু একটা উদাহরণ দিই, আমি কি এটা দেখাচ্ছিলাম বুটস্ট্র্যাপ মেইড ওয়েবসাইটটা দেখাচ্ছিলাম? বুটস্ট্র্যাপ মেইড না দেখা থাকলে সমস্যা নেই, দেখেন এইখান দিয়ে বুটস্ট্র্যাপের টেমপ্লেট নামানো যায়, আপনি চেষ্টা করবেন এটা যদি সম্ভব হয় টেল উইন্ডে কনভার্ট করা, কারণ এই টাইপের টেমপ্লেট টেল উইন্ডে কিনতে হয়, অ্যাকচুয়ালি পাওয়া যায় না। যাই হোক, বুটস্ট্র্যাপে এটা ফ্রি আছে, কিন্তু বুটস্ট্র্যাপ একটু ব্যাকডেটেড জিনিস, তো আপনি যদি টেল উইন্ডে বানায় রাখতে পারেন, যখন কোনো আইটি ফার্ম এসে আপনার পোর্টফোলিওটা দেখবে, তখন দেখবে যে না, তো টেল উইন্ডে বানানো, তার মানে সে আধুনিক টেকনোলজির সাথে পরিচিত আছে, হ্যাঁ। আচ্ছা, এই যে পোর্টফোলিও যদি আসে, এখানে কিছু পোর্টফোলিও ওয়েবসাইট আছে যে ডিজাইন গুলো আছে যথেষ্ট স্ট্যান্ডার্ড। আপনার প্রয়োজন হয় টেলভিন ভুলে দেন, আপাতত রান করে দেন, এগুলো কোনো একটা ডাউনলোড করে পরে এগুলো চেঞ্জ করে নেন। এগুলো আপনি এডিট অনলাইন না করে এই যে লাইভ ডেমোটা দেখবেন, দেন ডাউনলোড করে নিজে করে এডিট করবেন। এই যে লাইভ ডেমোটা দেখেন, ক্রিয়েটিভ মানে ডেভেলপার হ্যান ত্যান এগুলো। হ্যাঁ বলেন। বুস্ট্রাপ থেকে টেলুইন সিএসএস এ নিতে হবে? পারলে ভালো হয়, বেটার। আপাতত বুটস্ট্র্যাপে রাখেন, ভবিষ্যতে আপনি এটা টেলউইন্ডে কনভার্ট করতে পারলে দারুণ হয়। এখানে হচ্ছে যে কোয়ারি প্যাকেজ ইউজ করছে এগুলো হচ্ছে, এই যে একটার পর একটা আসতেছে, সুন্দর কিন্তু, তাই না? অনেক সুন্দর। এইগুলো আপনার দেখা যায় কিনতে গেলে অনেক টাকা লাগে, ফ্রিতে পাচ্ছেন। ডাউনলোড করে ওই যে ডাউনলোড দিবেন, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এখানে এই ভদ্রলোকের ছবিটা চেঞ্জ করে আপনার ছবি দিয়ে দেবেন, এইখানে আপনার সম্পর্কে লিখবেন, এইগুলো আপনার সম্পর্কে থাকবে। আই এম আপনার এটা ক্রিয়েটিভ ডেভেলপার বা ফ্রন্ট এন্ড, ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড ডেভেলপার, এরকম কিছু দিয়ে দিলেন, এখানে আপনার ছবি দিলেন। এখানে সব তথ্য আপনার হবে, হ্যাঁ। কি কি পড়াশোনা করেছেন, কি কি পারেন। এখানে মনে করেন এইচটিএমএল সিএসএস দিলেন, জাভাস্ক্রিপ্ট দিলেন, রিয়াক্ট জিএস দিলেন। এইখানে না হয় একটু এপিআই ইন্টিগ্রেশন হ্যান ত্যান দিয়ে দিলেন, দরকার হয় আপনি আর টেলভিন সিএসএস অ্যাড করে দিলেন, বোর্ডস্ট্যাপ অ্যাড করে দিলেন, গিট হাব এগুলো অ্যাড করে দিলেন। এডাব্লিউএস ডকার এগুলো হচ্ছে ডেভঅপস এর দিকে চলে যায়, হ্যাঁ। ডেভঅপস এর দিকে চলে যায়, এডাব্লিউএস ডকার গিট, এগুলো ডেভঅপস এর দিকে চলে যায়। তো যদি ভবিষ্যতে একটা এসে দিয়ে দিলেন, নয়তো না দিলেন, দরকার হয় তিনটা তিনটা করে দেওয়া লাগবে, ওরকম না দুইটা দুইটা করে দিলেন, দিয়ে এডিট করে এই জিনিসগুলো ফিল আপ করলেন।
এইভাবে আপনি কি কি করেছেন না করেছেন টোটাল জিনিসে যে ডাউনলোড করলে এডিট করা যায়, হ্যাঁ ডাউনলোড করে edit। এইটা যদি আবার পছন্দ না হয়, নিচে আবার আরেকটা আছে, লাইভ ডেমো দিয়ে দেখলেন যে কিরকম হয়। এটা আবার ভিন্ন টাইপের ডিজাইন, তাই না? এই যে ভেসে ভেসে আসতেছে না, এইটা হচ্ছে যে ওয়াও জিএস নামে প্যাকেজ আছে, এই প্যাকেজ ইউজ করে এটা করা হয়েছে। রিয়েক্টের মধ্যে আচ্ছা স্যার, প্যাকেজ আমি আছে তো ফ্রেমার মোশন। হ্যাঁ বলেন। শুধু ফ্রন্ট এন্ডে আছি, এখন ব্যাক এন্ডের কোর্সে এনরোল হওয়ার সুযোগ কি এখনো আছে এই ওয়েটের অফিসের কথা সাথে? বললেন, অফিসের কথা বললাম, অফিসের কথা বললাম, আচ্ছা ব্যাক এন্ড আমরা করবো পিএইচপি দিয়ে আর কি, হ্যাঁ। যদি পছন্দ হয় তাহলে অফিসের কথা বলে এনরোল করে নেন। আচ্ছা স্যার, ব্যাক এন্ডের জন্য পিএইচপি ভালো হবে নাকি মার্ন? আর মার্ন লেটেস্ট আর কি চলতেছে। মার্ন হলে হচ্ছে জাভা স্ক্রিপ্ট শেখা লাগে না, মানে হচ্ছে কি ফ্রন্ট এন্ডে যে জাভা স্ক্রিপ্ট শিখবেন ওটাই ব্যাক এন্ডে চলে, একটু অ্যাডভান্স লেভেলের আর কি। আর পিএইচপি হলে হচ্ছে গিয়ে বাংলাদেশে পিএইচপি প্রচুর চলে, কারণ পিএইচপি হচ্ছিল যে সার্ভার যেটা সিপ্যানেল হোস্টিং সুন্দর মতো চলে যায়। মার্নের জন্য দেখা যায় বিপিএস লাগে, বিপিএস এর কস্ট আবার বেশি। হ্যাঁ, মার্নের একটা ওয়েবসাইট আপনি যদি ডিপ্লয় করেন, ওয়েবসাইট তো আপনার কম্পিউটারে সারা জীবন থাকবে না, আপনি তো সার্ভারে আপ করবেন তাই না? তো মার্নের যে সার্ভার সেটা খরচ লাগে বেশি। আর পিএইচপির যে সার্ভারটা খরচ লাগে কম, দেখা যায় এর জন্য বাংলাদেশে ম্যাক্সিমাম জিনিসই ওই কি যেন বলে পিএইচপি তে পারেন। আবার পিএইচপি যদি পারেন, দেখা যাবে ওই যে পিএইচপির একটা পপুলার সিএমএস আছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস এর থিম ডেভেলপমেন্ট শিখতে পারবেন, প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে পারবেন, ওগুলো আবার প্রচুর ডিমান্ড। পিএইচপি আগে শিখতে হবে, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস এর থিম প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে পারেন। এই আর কি। তো মানের সাথে পিএইচপি কোনটা ভালো কোনটা খারাপ এটা ডাইরেক্টলি বলা ঠিক না, কখনো এক একটা টেকনোলজির এক একটা অ্যাডভান্টেজ এক একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ভালো ভালো পিএইচপি ভালো, হ্যাঁ, কোনটাই খারাপ না। এই আর কি। ঠিক আছে তাহলে, ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর হোমওয়ার্কটা দিয়ে দিন নেক্সট ক্লাসের আগে আগে। আল্লাহ হাফিজ।